কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো বই বিস্তৃত আলোচনা কখনো হয়নি, চিন্তার কোনো কারণ নাই। আমিও কোনো বই কখনো বিস্তারিতভাবে আলোচনা করিনি, কাজেই সেইভাবে আপনাকে হয়তো বিব্রত করা হবে না। কাব্যগ্রন্থটি বেশ বড়, 6 ফরমার কাব্যগ্রন্থ। তিনি বলছেন তিতাস তার কাব্যের বিষয়বস্তু, কিন্তু তিতাস তিনি এখনো দেখেননি। এটা হতেই পারে। আহসান হাবিব মেঘনা নদী না দেখে মেঘনা নদী নিয়ে কি সুন্দর একটি কবিতা লিখছেন, পরবর্তীতে তিনি মেঘনা নদী দেখেছেন। আমরা জানি তিতাস হচ্ছে মেঘনা নদীর একটা শাখা। মেঘনা নদী থেকে উৎপত্তি, আবার মেঘনা নদীতে এসেই শেষ হয়েছে। নদীটা খুব সর্পিল, কোথাও উত্তর দিকে, কোথাও দক্ষিণ দিকে, কোথাও পূর্ব দিকে, কোথাও পশ্চিম দিকে, এইভাবে প্রবাহিত হয়েছে। এই কবির এতগুলো কবিতায়, অনেকগুলো কবিতাতে তিতাস আসছে। সেই তিতাসের বিষয়টা বিভিন্ন দিক দিয়ে তিনি তিতাসকে বিবেচনা করেছেন। তার কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রেম, প্রকৃতি এবং সমকালীন সামাজিক এবং রাজনৈতিক ভাবনা। এমনকি অতি সম্প্রতি আমাদের যেই প্রয়াত হলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে নিয়েও দেখলাম দুটো কবিতা লেখা এখানে। তার কবিতা সম্পূর্ণ গ্রন্থেই তিনি প্রতিটি কবিতায় কখন লিখেছেন সেই সময়টা দিয়েছেন। এটা খুব ভালো একটা বিষয়, সবাই এটা দিতে পারেন না। রবীন্দ্রনাথ পেরেছিলেন তার প্রতিটি কবিতায় কখন লেখা সেই সময়টা ধরেছেন। নজরুল তো বোহেমিয়ান ছিলেন, তার অগ্নিবীণায় সময়টা নাই, কিন্তু পরবর্তী কয়েকটা কাব্যগ্রন্থে সময় উল্লেখ আছে। এমনকি এমনভাবে সময় লিখছেন যে কুমিল্লায় ট্রেনে যেতে যেতে, তারপর ডেটটা দিয়েছেন কবে। এইভাবে 1925 সালের পরে তিনি একটু থিতু হয়েছিলেন, তখন তার 3-4টা কাব্যগ্রন্থে আমরা পাই কখন লেখা সেই বিষয়টা। তো এই কবিতায় আমরা সবচেয়ে ভালো দিক পাই হলো প্রতিটা কবিতা কখন লেখা হয়েছে সেই সময়টা উল্লেখ করা। সময় বিবেচনায় দেখা যায় 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার এই কবিতার লেখার সময়কাল। তিনি যদিও বলছেন যে অতি সম্প্রতি লিখছেন, কথাটা ঠিক আছে। 1925 সালেই তার সবচেয়ে বেশি কবিতা এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। সময়ে লিখলেও তিনি একটা বিষয়ে, রবীন্দ্রনাথ যে কাজটা করতেন, সময় ধারা ধরে ক্রম অনুযায়ী লিখতেন, কিন্তু তিনি কখনো পরের কবিতা আগে, আগের কবিতা পরে, এইভাবে 2019 সালের কবিতা দিয়ে শুরু করছেন, কিন্তু না 2025 সালের কবিতা দিয়ে শুরু করছেন, কিন্তু 2020, 2024, 2019-এর কবিতাও আছে, সেগুলি পরবর্তীতে। এবং প্রথম কবিতাটাই ইকারুস মন ওড়ে। ইকারুস আপনারা জানেন, যার বাবা তাকে ডানা তৈরি করে দিয়েছিলেন, উড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ইকারুস বাবার কথা না শুনে একটু উপরের দিকে গিয়ে তার ডানাটা খসে পড়ে এবং তিনি মৃত্যু মুখে পড়েন। আমি কবিতাটা একটু পড়ি। এটা হচ্ছে 4 মাত্রায় লেখা কবিতাটা। সূর্যের উষ্ণতা গায়ে মেখে ইকারুস মন ওড়ে, ওম ওম নীল সুখে চোখ বুজে, আরামসে ঘুম ঘুরে, অভিলাষ বিলাসিতা দেহ জুড়ে, শিহরণ হৃৎপুরে, সোনাঝরা উদাসীন দিগন্তে ইকারুস মন ওড়ে, হুতাশন হামাগুড়ি দিয়ে আসে, মন ঘিরে রিক্ততা, সূর্যের তীব্রতা সয় না যে, চারিদিকে শূন্যতা, হঠাৎই টের পায় মোম পাখা নিচে পড়ে গলে গলে, জীবনের অবসান হলো বুঝি এখনই এই পলে। মাত্রাবৃত্ত ছন্দের 4 মাত্রা ঠিক আছে, কিন্তু এই হঠাৎই কিংবা এখনই, এগুলো কিন্তু মাত্রাবৃত্তে 3 মাত্রায় আসে। ই শব্দটাকে আর মাত্রায় আনা যায় না।
এই জিনিসটা একটু বিবেচনা করলে কবি আরেকটু ভালো করতেন। আর অধিকাংশ কবিতাই তার দেখা যায় মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত ছন্দের প্রতি ভালোবাসা অনেক বড় কবিরই থাকে। জীবনানন্দ দাশ তার প্রথম কাব্যগ্রন্থ মাত্রাবৃত্ত ছন্দেই অধিকাংশ কবিতা লিখেছেন। এমনকি নজরুলের অগ্নিবীণায় সম্ভবত 12টা কবিতা, তার মধ্যে বিদ্রোহী কবিতাকে যদি মাত্রাবৃত্ত ধরা হয় তাহলে 9টা কবিতাই মাত্রাবৃত্তে। তো এখানে অন্তত অর্ধেক কবিতা মাত্রাবৃত্ত ছন্দে লেখা, 2-1টা 5-এর মাত্রায়ও আছে। আর বেশ কিছু ছড়ার ধর্মী কবিতা এখানে যুক্ত করা হয়েছে। যেমন 100 টাকা কামাই করতে পায়ে ঝরে মাথার ঘাম, হাটে গিয়ে দেখে শমশের জিনিসপত্রের চড়া দাম, মাছ মাংস বাদি দিলাম চোখে দেখে সর্ষে ফুল, মরিচ কিনতে মাথা ঘুরে বন্ধ হয় যে মুখের বোল। এরকম সর্বৃত্ত ছন্দে বেশ কিছু কবিতা আছে। তবে ছোট ছোট কবিতা তিনি যেগুলি লিখছেন সেগুলি খুবই নিবিড়ভাবে, খুব পরিশ্রম করে লেখা বলেই আমার বিশ্বাস। এবং সেই কবিতাগুলি অসাধারণ, বিশেষ করে 4 লাইনের 6 লাইনের কবিতাগুলো। অন্য কবিতাগুলো একটু বর্ণনাধর্মী। আমি সম্ভব হলে একটা ছোট কবিতা পড়তে চাই। মাত্রাবৃত্তেও ছোট ছোট কবিতা তিনি লিখছেন। যেমন হৃদয় চিত্রপটে কত ছবি আঁকা, শয়নে স্বপ্নে হর রোজ দেয় দেখা, হাতের পরশ পায় না সে ছবি হায়, কালের কপল তলে নিত্য ভেসে যায়। এইখানে শেষে নিত্য না বলে যদি রোজ ভেসে যায় বলতো তাইলে 6 মাত্রাটা ঠিক থাকতো, অথবা প্রতিদিন ভেসে যায় এইভাবে বললে হতো। আসলে আমরা যারা কবিতা লিখি, তরুণ যারা লেখার চেষ্টা করেন, এই কবি কিন্তু তরুণ কবি না সেই অর্থে। ওনার 8টা কাব্যগ্রন্থের মধ্যে বেরোয় গেছে। তিনি এই বইতে তিতাসকে নিয়ে যেমন একাধিক কবিতা লিখেছেন, তার মাকে নিয়েও অনেকগুলো কবিতা লিখেছেন। এবং ফ্ল্যাপে দেখলাম মাকে নিয়ে একটা পূর্ণ কাব্যগ্রন্থও আছে তার। মাত্রাবৃত্ত ছন্দ আসলে প্যাকেটের মতো যায়। ওই যে ইরান আমেরিকার যুদ্ধে ওই যে ক্লাস্টার বোমা ছাড়া যে, ওই রকম একটা বড় বোমা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, একটা ব্রহ্মাস্ত্র হইতে একটা কবিতা। তো একটা বোমা যখন ছাড়ে তার ভিতরে ক্লাস্টার বোমা, মানে 6 হলে 6-এর 6-এর 6-এর, 5 হলে 5-এর 5-এর, 4 হলে 4-এর 4-এর, এইভাবে যায়। কিন্তু সেই পর্বগুলো মাঝে যাতে ভাঙা না লাগে, মাঝে ভাঙা পড়লে তখন পাঠ করতেও অসুবিধা হয়, বুঝতেও অসুবিধা হয়। সেটা যদি একটু কবি লক্ষ্য রাখে তাহলে আরো ভালো হবে। কবির ছেলেবেলা বলেছে তিতাস পারে কাটেনি, কিন্তু তিতাসকে তিনি ধারণ করেন। এই কাব্যগ্রন্থের আরেকটা বিষয় হচ্ছে যেটাকে আমরা বলি প্রচ্ছদ এবং গেটআপ। প্রচ্ছদ শিল্পী একটা খুব বিশেষ বিষয়। আমরা কবিতা যখন লিখবো আমরা চেষ্টা করবো যে এরকমই লিখি, একজন প্রচ্ছদ শিল্পী যেন ভালো শিল্পসম্মত একটা প্রচ্ছদ আঁকে। অন্তত বড় প্রচ্ছদ শিল্পীকে দিয়ে যদি আমরা করতে পারি তাহলে কবিতাটার একটা পাঠক ধরলেই বুঝতে পারে না এই প্রচ্ছদ শিল্পী যখন এই শিল্পী এঁকেছেন নিশ্চয়ই এটার মধ্যে কিছু আমি পেতে পারি। তো এই প্রচ্ছদ শিল্পী আপনারা দেখেন, ভালো যে না তা না, কিন্তু কোনো বড় প্রচ্ছদ শিল্পী কিংবা ভালো আমাদের প্রচ্ছদ শিল্পী দিয়ে করা হয়নি। আর গেটআপের মধ্যেও একটু মানে আপনারা উল্টালে দেখবেন যে এই যে প্রথম কবিতাটা যখন ছাপছে তার পাশেই সূচিপত্র, এইটা আমাদের প্রত্যাশা থাকে না। আমরা যারাই কবিতা লিখি, বিশেষ করে বিদেশে, একটা কাব্যগ্রন্থ লেখার পর পাবলিশারকে দিলে তারা ওইটা সম্পাদনা করেন। আমি এখানেও দেখেছি অনেক তরুণ কবি, আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তারা কাব্যগ্রন্থ লেখার পরে একাধিক কবিকে দিয়ে সম্পাদনা করে সেই বইটাকে মানোত্তীর্ণ করে ফেলেন। এমনকি এমনও আছে কবি মোহাম্মদ দুরুল হুদাকে দিয়ে একবার সম্পাদনা করিয়েছেন, আবার অসীম সাহাকে দিয়ে আরেকবার সম্পাদনা করিয়েছেন। আমি জানি দেখে বিষয়টা বলতেছি। এবং সেইভাবে কবিতাটার
পুরা কাব্যগ্রন্থের মান অন্যরকম একটা পর্যায়ে চলে যায়। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সম্পাদনা করে কবিতা বের করবেন, তাহলে কবিতার বইগুলো অনেক ঋদ্ধ হবে, অনেক শিল্পসম্মত হবে এবং আপনার পথে এগিয়ে যেতে সুবিধা হবে। এই কবি যতগুলো কবিতার বই এবং কবিতা এইখানে আমাদের রাইটার্স ক্লাবে তিনি অনেক কবিতা পড়েন, তার কবিতা খুব সহজ সরল, অলংকার খুব বেশি থাকে না, পর্বগুলি ছোট ছোট থাকে, কিন্তু তার মনের কথা খুব সুন্দরভাবে সাবলীলভাবে বলে যান। কিছু আটপুরে শব্দ তিনি ব্যবহার করেন, সেগুলো বুদ্ধদেব বসুধ অনেক আগেই বলে গেছেন আমরা কোন শব্দ ব্যবহার করব, কোন শব্দ পরিত্যাগ করব। তো সেগুলো একটু মেনে চললে এবং সম্পাদনা করলে এই কবিতাটা, আর কবিতার বইয়ের তো প্রকাশ হয়ে গেলেই যে শেষ তা না, পরবর্তী সংস্করণে আমরা করতে পারি। বিদ্রোহী কবিতাটা অনেকবার সংস্করণ করা হয়েছে, এমন কবিতাও আছে একাধিকবার একাধিক সংস্করণে আরো ভালো করার প্রচেষ্টা ছিল। তো সেই অনুরোধ কবির প্রতি থাকবেন এবং এই দুঃসময়ে যেখানে বাংলা একাডেমির বইমেলা কত রকমভাবে কতভাবে বিব্রতকর অবস্থায় গিয়ে শেষ পর্যন্ত ছোট্ট একটা সময় নির্ধারণ করে বইমেলা হলো, সেইখানে সাহসের সাথে এইরকম একটা সম্পূর্ণ 1 শতাধিক পৃষ্ঠার একটা কবিতার বই যে তিনি বের করলেন, সেই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। এবং তার কবিতাগুলো, অনেকগুলো কবিতাই মানোত্তীর্ণ এবং পাঠক পড়ে বেশ আনন্দ পাবে বলে আমরা বিশ্বাস। কবিকে আরেকবার অভিনন্দন।